আপনি কি জানেন আজকের যেই হুন্ডা ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডে এত পপুলার তার শুরু হয়েছিল একটা ছেলের সাইকেল মেরামতের দোকান থেকে। সাল 1906 জাপানের একটা ছোট গ্রামে জন্ম হয় শসাইরো হুন্ডার। তার বাবা ছিলেন মূলত একজন কামার, কিন্তু তিনি পার্ট টাইম সাইকেল গ্যারেজে কাজ করতেন। অন্যদিকে তার মা কাপড় বোনার কাজ করত। তাদের পরিবারটি ছিল দরিদ্রতার সাথে লড়াই করার একটি বাস্তব উদাহরণ। হুন্ডার ভাই বোন ছিল 8 জন, কিন্তু তাদের মধ্যে 5 জনই ছোটবেলায় মারা যায়। এই কঠিন জীবনে পড়াশোনাই ছিল তার একমাত্র আশা, কিন্তু হুন্ডার কখনোই পড়াশোনাতে মন বসেনি। তো তিনি মগ্ন হয়ে যেতেন তার বাবার সাথে গ্যারেজে কাজ করার জন্য। সবকিছু বদলে যায় তখন যখন হুন্ডার বয়স মাত্র 8 বছর। তিনি প্রথমবারের মতো একটি কার দেখেন। এই কারটি ছিল ফোর্ড মডেল টি। তখন থেকেই তার গাড়ির প্রতি আগ্রহ বেড়ে যায়। সেই মুহূর্ত থেকেই তিনি স্বপ্ন দেখেন একদিন আমি নিজের গাড়ি বানাবো। কিন্তু প্রশ্ন হলো, এমন এক দরিদ্র ছেলের পক্ষে কিভাবে সম্ভব হয়েছিল হুন্ডা মোটরসের মতো বিখ্যাত কোম্পানি গড়ে তোলা। চলুন এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা জানা যাক। হুন্ডার স্বপ্ন পূরণের প্রথম ধাপটা শুরু হয় 1922 সালে, যখন তিনি মাত্র 15 বছর বয়সে টোকিওতে পা রাখেন। তার ইচ্ছা ছিল শুধুই কার রিপেয়ারিংয়ের কাজ শেখা। টোকিওর একটি পত্রিকায় তিনি একটি বিজ্ঞাপনে দেখেছিলেন 8 সংখ্যায় গ্যারেজের কর্মচারী দরকার। তার পক্ষে সুযোগটা হাতছাড়া করার কোনো প্রশ্নই ছিল না। যদিও তিনি সেখানে জয়েন করেছিলেন গাড়ি রিপেয়ারিংয়ের কাজ করার জন্য, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রথম দিন থেকেই তাকে দেওয়া হয় ঘর পরিষ্কার করার দায়িত্ব, রান্নাবান্না করা, এমনকি মালিকের সন্তানকে দেখাশোনা করা। তাকে কোনো বেতনও দেওয়া হতো না, সেখানে শুধু তার জন্য ছিল থাকা খাওয়ার ব্যবস্থা। এমন অবস্থায় হুন্ডা ভেবেছিল ফিরে যাবে নিজের গ্রামে। কিন্তু একদিন টোকিওতে ঘটে ভয়াবহ গ্রেট ক্যান্টো আর্থকুইক। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং 8 সংখ্যায় গ্যারেজের অনেক কর্মচারী তাদের নিজেদের গ্রামে ফিরে যায়। সময়েই প্রথমবার হুন্ডাকে কার রিপেয়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এখানেই হুন্ডা প্রমাণ করেন তার নিজের দক্ষতা। প্রতিটি গাড়ি তিনি এমনভাবে রিপেয়ার করতেন যেন সেটা তার নিজের হাতের তৈরি। কিছুদিনের মধ্যেই তিনি ট্যালেন্টেড মেকানিক হিসেবে পরিচিতি লাভ করেন। 8 সংখ্যায় গ্যারেজে হুন্ডার কাজের দক্ষতা ধীরে ধীরে সবার নজর কাড়ে। 1923 সালে গ্যারেজের মালিক তাকে একটি বিশেষ প্রজেক্টে কাজ করার সুযোগ দেন। এটি ছিল মূলত একটি রেসিং কার তৈরি করার। হুন্ডা এই প্রজেক্টে তার সকল জ্ঞান এবং উদ্যম ঢেলে দেন। তিনি একটি পুরনো কার্টিস্ট বিমানের ইঞ্জিন এবং মিসেল গাড়ির বডি ব্যবহার করে তৈরি করেন নতুন রেসিং কার, যার নাম দেওয়া হয় কার্টিস্ট। 1924 সালের জাপানিজ মোটর কার চ্যাম্পিয়নশিপে এই গাড়িটি প্রথম স্থান দখল করে। হুন্ডা ছিলেন এই রেসিং টিমের কোম্পানি ইঞ্জিনিয়ার। এই বিজয় হুন্ডার মধ্যে স্পোর্ট মোটরের জন্য একটি নতুন আগ্রহ সৃষ্টি করে। হুন্ডার যাত্রা এতটা সহজ ছিল না। 28 সালে মাত্র 21 বছর বয়সে তাকে পাঠানো হয় হেমামাটু শহরে 8 সংখ্যায় গ্যারেজের একটি নতুন শাখা পরিচালনার দায়িত্ব নিয়ে। এটা ছিল একটা বিশাল দায়িত্ব, কিন্তু হুন্ডার বয়স দেখে গ্রাহকরা বিশ্বাস করতে চাইতেন না যে তিনি দক্ষ। তাই হুন্ডা একটি বুদ্ধি বের করলেন। যেসব গ্যারেজ অসম্ভব বলে গাড়ি ফেলে দিত, সেগুলো গাড়ির মেরামতের তিনি গ্যারান্টি দিলেন এবং তিনি সফল হলেন। তার দক্ষতা এতটাই পরিচিতি পেল যে কয়েক বছরের মধ্যেই তার গ্যারেজটি এলাকার সেরা গ্যারেজ হিসেবে পরিচিতি লাভ করল। সাল 1937 হুন্ডা একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। 8 সংখ্যায় গ্যারেজের সাথে কাজ শেষ করে নিজের একটি ব্যবসা শুরু করলেন। তার লক্ষ্য ছিল এমন একটি কম্পোনেন্ট তৈরি করা যা গাড়ি শিল্পে বিপ্লব আনবে। সেই স্বপ্ন নিয়ে তিনি একটি ইন্ডাস্ট্রি শুরু করলেন। উদ্দেশ্য পিস্টন রিং তৈরি করা। কিন্তু শুরুতেই হুন্ডা কঠিন সমস্যায় পড়লেন। পিস্টন রিং তৈরি করার জন্য যে প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন ছিল সেটা তার মধ্যে ছিল না। দিনের বেলা তিনি 8 সংখ্যায় গ্যারেজে কাজ করতেন আর রাতের বেলা নিজের বিজনেসের জন্য পিস্টন তৈরির পরিকল্পনা চালাতেন। এরপরও তিনি সফল হতে পারলেন না। এমনকি তিনি এতটাই আর্থিক সংকটে পড়েন তার স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করতে হয়। এই ব্যর্থতার পর হুন্ডা বুঝতে পারলেন যে শুধু এনথুজিয়াস্ট হলেই চলবে না, আরও কিছু শিখতে হবে। তিনি হেমামাটু ইউনিভার্সিটিতে বিশেষ শিক্ষার্থী হিসেবে ভর্তি হলেন মোটরস নিয়ে পড়াশোনা করার জন্য। অবশেষে 1939 সালে হুন্ডা একটি কার্যকর পিস্টন রিং তৈরি করতে সফল হন।
তবে তার সমস্যার এখানেই শেষ নয়। সেগুলো তিনি টয়োটা কোম্পানির কাছে পাঠান এবং তার পাঠানো 50টি ডিজাইনের মধ্যে টয়োটা মাত্র 3টি পছন্দ করে। কিন্তু হুন্ডা থেমে থাকলো না। তিনি জাপানের বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানিতে ঘুরলেন এবং এই সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করলেন। কয়েক বছরের মধ্যেই তিনি এমন একটি পিস্টন রিং তৈরি করলেন যা টয়োটার গুণগত মান পরীক্ষায় পাশ করে। এরপর হুন্ডার কোম্পানি এই পিস্টন রিং ম্যানুফ্যাকচার করা শুরু করে। হুন্ডার ব্যবসা ধীরে ধীরে জমে উঠছিল। 1940-এর দশকে শুরু হলো ওয়ার্ল্ড ওয়ার II। যুদ্ধকালীন সংকট হুন্ডার জন্য একের পর এক বিপর্যয় টেনে আনে। যুদ্ধের জন্য তার কারখানার অনেক কর্মীকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। এর ফলে উৎপাদন কমে যায়। এরপর আসে সবথেকে বড় ধাক্কা। 1944 সালে একটি বিমান হামলায় হুন্ডার কারখানাগুলোর একটি ধ্বংস হয়ে যায়। এক বছর পর 1945 সালে একটি ভয়াবহ ভূমিকম্পে হুন্ডার বাকি কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ভয়ানক পরিস্থিতি হুন্ডাকে শূন্যতে নামিয়ে আনে। এত বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গিয়েছিল। শেষমেশ হুন্ডা তার কোম্পানির বাকি সম্পদ টয়োটার কাছে বিক্রি করে দেন মাত্র 4.5 লাখ ইয়েনে। এমন ভয়ানক পরিস্থিতি অনেকের জীবনেই ইতি টেনে আনতে পারে, কিন্তু হুন্ডা ছিলেন একজন অন্যরকম মানুষ। তিনি সিদ্ধান্ত নিলেন নতুনভাবে শুরু করবেন। তার এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় তার নতুন অধ্যায়। যুদ্ধের পরে জাপান একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে জীবনযাত্রা ছিল একদম অস্বাভাবিক। মানুষের সবথেকে বড় সমস্যা ছিল খাদ্য সংকট, জ্বালানি অভাব এবং পরিবহনের সমস্যা। এই সময় শশিরো হুন্ডার মাথায় একটি অন্য ধারণা আসে। তিনি একটি ছোট ইঞ্জিন পান যা আগে জাপানি আর্মি রেডিও চালানোর জন্য ব্যবহার করত। হুন্ডা ভাবলেন, এই ইঞ্জিন যদি আমি একটি সাইকেলে লাগাই তাহলে মানুষের যাতায়াতের সমস্যা সমাধান হতে পারে। এটা ভেবেই 1946 সালে তিনি প্রতিষ্ঠা করলেন হুন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ছিল ছোট, কিন্তু হুন্ডার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি সেই আর্মির ইঞ্জিনগুলো রিপেয়ার করে সাইকেলে লাগালেন। মোটরসাইকেলগুলো দ্রুত জনপ্রিয় হয়ে উঠল, কিন্তু সমস্যা হলো ইঞ্জিনগুলো সীমিত সংখ্যার ছিল এবং সেগুলো পেট্রোল চালিত। পেট্রোল ছিল অনেক ব্যয়বহুল। হুন্ডা বুঝলেন তাকে নিজের ইঞ্জিন ডিজাইন করতে হবে। 1948 সালে হুন্ডা প্রতিষ্ঠা করলেন হুন্ডা মোটর কো এবং পরের বছর 1949 সালে বাজারে আসলো তার প্রথম সম্পূর্ণ মোটরসাইকেল, যার নাম ড্রিম। একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে এটি জনপ্রিয় হয়েছিল, কিন্তু এর উচ্চ ওজন এবং দাম সাধারণ মানুষের কাছে ছিল অসুবিধাজনক। তবুও হুন্ডা থেমে থাকলো না। তিনি জানতেন সাধারণ মানুষের জন্য উপযুক্ত কিছু বানাতে পারলেই প্রকৃত সফলতা আসবে। তিনি পরিকল্পনা করলেন এমন একটি মোটরসাইকেল তৈরি করার যা সাশ্রয়ী, হালকা এবং চালানোর জন্য কোনো দক্ষতা লাগবে না। 1958 সালে হুন্ডা বাজারে আনলেন সুপার কাব, একটি যুগান্তকারী মোটরসাইকেল। সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল এটি অনেক সাশ্রয়ী এবং চালানোর জন্য কোনো দক্ষতা প্রয়োজন ছিল না। সুপার কাব বাজারে আনা যেন একটি বিস্ফোরণ। এটি শুধু জাপানেই নয়, বরং সারা বিশ্বের মোটরসাইকেলের চেহারা বদলে দেয়। এটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে কয়েক বছরের মধ্যেই হুন্ডা মোটর সারা বিশ্বের মোটরসাইকেলের বড় ম্যানুফ্যাকচার হয়ে ওঠে। এটা এখানেই থেমে থাকেনি। সুপার কাবকে নিয়ে হুন্ডা প্রবেশ করলেন আমেরিকান বাজারে। আর স্মার্ট মার্কেটিং পদ্ধতি এবং সুপার কাবের কার্যক্ষমতা হুন্ডা মোটরসকে বিশ্ববাজারে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সুপার কাবের সফলতার পর শশিরো হুন্ডার চোখ ছিল তার জীবনের সবথেকে বড় স্বপ্ন পূরণে, আর সেটা ছিল কার ম্যানুফ্যাকচারিং। তবে এটা এতটা সহজ ছিল না। 1960-এর দশকে জাপানের গাড়ির বাজারে টয়োটা এবং সুজুকির মতো কোম্পানিগুলো দখল করেছিল পুরো মার্কেট। সবাই হুন্ডাকে পরামর্শ দেয় গাড়ি বাদ দিয়ে মোটরসাইকেলের উপর ফোকাস করা। গাড়ির বাজারে প্রবেশ করা মানেই বিশাল ঝুঁকি, কিন্তু হুন্ডা কখনোই ঝুঁকি নিতে ভয় পাননি। তিনি প্রথমে তৈরি করলেন একটি পিকআপ ট্রাক, যার নাম হুন্ডা T360, যা 1963 সালে বাজারে আসে। তবে এটি খুব একটা জনপ্রিয় হয়নি। হুন্ডা বুঝলেন সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী এবং জ্বালানি সাশ্রয়ী গাড়ি বানালেই সফল হওয়া যেতে পারে। এলো 1970-এর দশক। শুরু হলো তেলের সংকট।
সারা বিশ্বের তেলের দাম যেন আকাশ ছোঁয়া। এই সুযোগ কাজে লাগিয়ে 1972 সালে হুন্ডা বাজারে আনলো হুন্ডা সিভিক, একটি হালকা কম জ্বালানি খরচকারী এবং পরিবেশ বান্ধব গাড়ি। হুন্ডা সিভিক এতটাই জনপ্রিয় হয় যে এটি হুন্ডাকে আমেরিকান গাড়ি বাজারে একটি শক্ত স্থান তৈরি করতে সাহায্য করে এবং আজ পর্যন্ত হুন্ডা সিভিক সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় গাড়ি হিসেবে টিকে রয়েছে। একের পর এক কার বাজারে নিয়ে আসে। হুন্ডার রিলায়েবিলিটির কারণে সব কারগুলো আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে। 80-র দশক শেষ হতে হতেই হুন্ডা হয়ে ওঠে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। পুরো সময়টাই কোম্পানিটি কাজ চালিয়ে গিয়েছে শশিরো হুন্ডার নেতৃত্বে। তার জীবনের ইতি ঘটে 1991 সালে। মৃত্যুর সময় হুন্ডা মোটরস বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে উঠেছিল। আজ হুন্ডাকে তো আমরা সবাই চিনি। তার জীবনের গল্প আমাদেরকে শেখায় যে স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং কখনোই হাল ছেড়ো না।